বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি একযোগে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে। আজ আমি আলোচনা করব সায়াটিকার কারণ, লক্ষণ ও স্থায়ী চিকিৎসা সম্পর্কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি সায়াটিকা নামক বৃহৎ স্নায়ু অর্থাৎ উরুপৃষ্ঠের বৃহৎ স্নায়ুর একরকম ডিজিজ। অনেকে একে বলে থাকেন সায়াটিকা বাত, কিন্তু আসলে এটি এক রকমের স্নায়বিক বা নার্ভ গঠিত ডিজিজ। এই অসুখে ব্যথা উরু থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়ে। পাছা থেকে উরুর পিছনের দিক দিয়ে সায়াটিকা নামক যে একটা সবচেয়ে বড় মোটা নার্ভ পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছে, কোনো কারণবশত সেই পায়ে ঠিক ওই নার্ভের প্রদাহ হলে তাকে বলা হয় সায়াটিকা ডিজিজ। সায়াটিকা নার্ভের যে কোনো অংশে প্রদাহ হলে ওই রোগটি চিহ্নিত হয়। বিশ্বে আজ পর্যন্ত সায়াটিকার কোনো স্পেসিফিক এটিওলজি আবিষ্কৃত হয়নি, তবে বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত গবেষণায় সুস্পষ্ট কিছু কারণ আবিষ্কৃত হয়েছে। কারণগুলোর মধ্যে অন্যতম প্রধান কারণগুলো হলো ফরসেপ দ্বারা প্রস্রাব করানোর জন্যে বা কোনো ভারী জিনিস তুলতে গিয়ে। তবে সাধারণত বাত, গেটে-বাত ও স্নায়ুশূল ধাতুগ্রস্ত ব্যক্তিদের এই রোগ হবার আশঙ্কা বেশি থাকে। আর্থ্রাইটিস, ভার্টিব্রাল রোগ, অ্যানিউরিজম প্রভৃতি রোগ তাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। জরায়ুর নিকটের কোনো স্থানে টিউমার প্রভূত হয়ে অথবা ভ্রূণসহ ইউটেরাস বা জরায়ু কর্তৃক সায়াটিকা নার্ভে চাপ দেওয়া। অন্ত্রের মধ্যে মল গুটলে গুটলে জমা হয়ে সায়াটিকা নার্ভের উপর চাপ সৃষ্টি করে। অতিরিক্ত ঠান্ডা লাগা বা অত্যন্ত ঠান্ডা বা ভিজা স্থানে দীর্ঘদিন বসবাস করা। শরীরে ভিটামিনের অভাব বা পুষ্টিকর খাদ্যের অভাবেও এ রোগটি হতে পারে। সায়াটিকায় আক্রান্ত হলে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন ধরুন, এতে সাধারণত ব্যথা হয়ে থাকে। সর্বদা ব্যথা নাও থাকতে পারে। এই ব্যথা সঞ্চারণে বৃদ্ধি হয় না। এর সঙ্গে পাকাশয়ের গোলযোগ থাকতে পারে। এতে সাধারণত একদিকের স্নায়ু আক্রান্ত হয় এবং রোগ বেশি দিন থাকলে পা ও উরুদেশের মাসেল শুকিয়ে যায়। কোমরের নিচের অংশ অর্থাৎ পাছা থেকে এক রকমের যন্ত্রণা শুরু হয়ে উরুর পিছনের দিক দিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পরিচালিত হয়। কখনো এই ব্যথা সায়াটিকা নার্ভের শাখা প্রশাখাগুলোতেও দেখা যায় এবং চারিদিকে ব্যথা ছড়িয়ে পড়ে। রোগীর পায়ে উঠতে বা বসে থাকতে বা চলাফেরা করতে খুব কষ্ট হয়। চলতে চলতে হঠাৎ পায়ে টান ধরে, আবার কখনো সূচ ফোটানোর মতো ব্যথা অনুভব করে। অসহ্য যন্ত্রণায় রোগী অস্থির হয়ে পড়ে। রাতে ব্যথা এত বেশি হয় যে রোগী একটু ঘুমাতে পারে না, একপাশে শুয়ে থাকতে বাধ্য হয়। পায়ের গোড়ালিতে চিনচিন করে ব্যথা হয়। পায়ের কোনো কোনো স্থানে অসারত্ব বা নার্ভনেস বা অবশতা দেখা যায়। এতে
সাধারণত একদিকের নার্ভই বেশি আক্রান্ত হয়। ব্যথা কোনো সময় ধীরে ধীরে শুরু হয়ে আবার হঠাৎই দেখা যায়। পা বা কোমরের যে স্থানে ব্যথা অনুভব হয় সেখানে কোনো ফোলা ভাব থাকে না বা চোখে পড়ার মতো কোনো ব্যথার লক্ষণ প্রকাশ পায় না। ভোরবেলা কখনো কখনো ব্যথার তীব্রতা দেখা যায়। কোমর নড়াচড়া করতে পারে না, নড়াচড়া করলে ব্যথার ভাব কিছুটা উপশম হয় এবং অনেক সময় এই রোগের ব্যথা বাতের ব্যথা থেকে তীব্রতর বা সিভিয়ার হয়। এই ব্যথা এত তীব্র হয় যে রোগী আদৌ নড়াচড়া করতে পারে না, উঠে বসলে মনে হয় কোমর ভেঙে যাবে। যন্ত্রণা সহ্য করতে না পেরে রোগী চিৎকার করতে থাকে। আক্রান্ত স্থান স্ফীত বা লাল রং হয় না। সাইটিকা নার্ভের প্রসারণের পথ ধরে তীব্র ব্যথা, সেই সঙ্গে জ্বালাবোধ বা বার্নিং সেন্সেশন থাকে। প্রথমে কিছুদিন পরপর এই ব্যথা অনুভূত হয়, তারপর বিশ্রামকাল ধীরে ধীরে কমে আসে এবং শেষ পর্যন্ত অবিরাম এবং নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। এই সময় রাতে ব্যথা অধিক তীব্র হতে থাকে। রোগী আক্রান্ত পা সোজা করে হাঁটতে পারে না, হাঁটু মুড়ে সামনের দিকে ঝুঁকে চলতে বাধ্য হয়। প্রকৃতপক্ষে এটি বাত রোগ নয়, এতে প্রায় অত্যন্ত ব্যথা অনুভূত হয় এবং ব্যথা উরু সন্ধির নিকটবর্তী স্থান থেকে আরম্ভ হয়ে উরুদেশের পিছন দিকে হাঁটুর পিছনের অংশ এবং কখনো কখনো পায়ের পাতা পর্যন্ত এই ব্যথা ছড়িয়ে পড়ে। কমপ্লিকেশন: সুদীর্ঘকাল এই রোগে আক্রান্ত থাকলে নানা রকম কমপ্লিকেশনের সৃষ্টি হয়। ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়ে ফেলে, মানসিক অবস্থা খারাপ হয়, বেঁচে থাকার আনন্দ থেকে বঞ্চিত হয়। এটি একটি দীর্ঘস্থায়ী রোগে পরিণত হতে পারে। পেটের গোলযোগ এবং কনস্টিপেশন যেন আর সারতে চায় না। কোনো কোনো ক্ষেত্রে রোগী অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় হয়ে ফ্যাকাশে হতে পারে। পার্মানেন্ট ট্রিটমেন্ট: বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে সাইটিকার স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষগুলোর অভ্যন্তরে রয়েছে ক্রোমোজোম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, আরএনএ, ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অর্গান। এই মাইক্রো অর্গানগুলোর ফান্ডামেন্টাল কম্পোনেন্ট হলো ব্লাড, ফ্যাট, ফাইবার, প্রোটিন, আলফা লিপোনোইক অ্যাসিড নামক এক প্রকার রাসায়নিক পদার্থ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম নামক মিনারেলস বা খনিজ পদার্থ, সাম এসেনশিয়াল ভাইটামিনস এবং ক্যালিফস, ম্যাগফস, ফ্রামফস, সাইলেশিয়া, ন্যাট্রাম সল্ট নামক বায়োকেমিক সল্ট। ফিজিক্যাল, মেন্টাল স্ট্রেস কিংবা ডেফিসিয়েন্সি অফ ইমিউন পাওয়ার জনিত কারণে এই সেলগুলো ড্যামেজ হয়ে যায়। ফলে আমাদের মেটাবলিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। ফলশ্রুতিতে আমরা ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে ওঠে এবং আমরা বিভিন্ন প্রাণঘাতী জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার
লালবাগ ডায়াগনস্টিক সেন্টার ১৯৫/১/১ JN সাহা রোড, আমলিগোলা, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। আপনার যদি কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট করা থাকে অবশ্যই তা সঙ্গে নিয়ে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।